পাহাড় ধসে একের পর এক প্রাণহানি। কক্সবাজারে মাদ্রাসা শিক্ষার্থী সহ ৮ ও চট্টগ্রামে ২ জনের মৃত্যু। বৃষ্টি আর ঢলে বিপর্যস্ত পার্বত্য ৩ জেলা। সাজেকে আটকা কয়েকশো পর্যটক। আমরা যখন জানতে পারছি তখনই আমরা অ্যাম্বুলেন্স সার্ভিস নিয়ে চলে আসছি। ঘরে ঘরে পানি, এখন কি করবো ভাই? ছোট বাচ্চা কাচ্চা আছে, ওদের সহ নিয়ে কোথাও আশ্রয় কেন্দ্রে যাইতে পারতাম। কালকে রাত থেকে আসছে, আমাদের কোনো শুকনো খাবারও দেওয়া হয় নাই। টানা বৃষ্টিতে পানির নিচে বন্দরনগরী, সীমাহীন দুর্ভোগে বাসিন্দারা। চট্টগ্রাম কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ। বদ্রানাটায় দড়িয়ে দিকে সব ডুবে গেছে। একদিকে যেতে যে গাড়ি কোনো দিকে যাওয়া যাচ্ছে না জলবদ্ধতার কারণে। পাহাড় ধসের সম্ভাবনাও আছে, কাজে পাহাড়ের যারা আছে তাদেরকে আমরা বিভিন্ন শেল্টার প্লেসে আমরা নিয়ে এসেছি। পানিটা নেমে না যাবে ততক্ষণ পর্যন্ত আমরা বন্ধ রাখবো। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শেয়ারবাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিচার করা হবে, সংসদে প্রধানমন্ত্রী। বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে বদ্ধপরিকর সরকার, সুশাসন নিশ্চিতের অঙ্গীকার। গণভোটের রায় নিয়ে জাতির সঙ্গে প্রতারণা করছে বিএনপি, অভিযোগ জামায়াত আমিরের। দেশে আর রক্তপাত না চাইলে দ্রুত বাস্তবায়নের আহ্বান 11 দলের। জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা স্থানীয় ভোটে কাজে লাগাতে চাইছে, বিদেশি সংস্থাগুলোর সংলাপে অভিমত। ব্যবস্থাপনায় সম্পৃক্ত থাকার আশ্বাস ইইউ রাষ্ট্রদূতের। ইরাকেও লাখো মানুষের ভালোবাসায় সিক্ত খামেনি। মরদেহ নেওয়া হলো কারবালায়। কাল ইরানের মাশহাদে দাফন। পাল্টাপাল্টি হামলার পর যুদ্ধবিরতি শেষের দাবি ট্রাম্পের। দুই গোলে পিছিয়ে পড়েও কামব্যাক আর্জেন্টিনার। সালাহদের হৃদয় ভেঙে কোয়ার্টার ফাইনালে মেসিরা। হারের জন্য ফিফা ও রেফারিকে দায়ী করল মিশর। ভারী বর্ষণে পাহাড় ধসে ঝরছে একের পর এক প্রাণ। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মাদ্রাসা শিক্ষার্থী সহ ৮ জনের মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ৫ জনকে। এদিকে চট্টগ্রামের চশমাহিল ও জঙ্গল সেলিমপুরে পাহাড় ধসে শিশুসহ ২ জন মারা গেছেন। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বান্দরবানেও। টানা ভারী বর্ষণে আবারও ধসে পড়ল পাহাড়। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন অনেকে। বুধবার কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে একটি মাদ্রাসার উপর ধসে পড়ে পাহাড়। এতে মাটি চাপা পড়ে ৮ জনের মৃত্যু হয়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌঁছে বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করে। দুর্যোগকালীন অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে অনেক রোহিঙ্গা এখানে আশ্রয় নিয়েছিলেন। আমরা যখন জানতে পারছি তখনই আমরা অ্যাম্বুলেন্স সার্ভিস নিয়ে চলে আসছি। রেফারেল করে রাখলে সেখান থেকে সেই সার্ভিস দেওয়া হয়েছে। এদিকে বান্দরবানে ভারী বৃষ্টিতে পাহাড় ধসে পড়েছে। এতে 6টি বসতঘর ভেঙে গেছে। ফায়ার সার্ভিস জানায় অব্যাহত বৃষ্টিতে ঝুঁকি নিয়েও পাহাড়ে বসবাস করছে শত শত পরিবার। শঙ্কা থাকায় অনেকেই সরে যান দুর্ঘটনা কবলিত এলাকা থেকে। ভারী বর্ষণ হচ্ছিল, আমরা একটা বিকট শব্দ শুনে দেখি পিছন থেকে ভেঙে চলে আসছে। করে একটা অনেক বড় বিকট শব্দ এবং পুরো ভেঙে আমার পুরো একটা সাজানো গোছানো বাড়ি নতুন করছি, এটা পুরোটা একদম ভেঙে চুরমার হয়ে গেছে। এখন মাটি ধসে একেবারে সম্পূর্ণ ঘর বিধ্বস্ত হয়ে গেছে, মানে মালামাল সহ একেবারে। বাসায় মানুষ ছিল, ভাগ্য ভালো ছিল যে আমরা 5 মিনিট আগেই বাসা থেকে বেরিয়ে গেছিলাম। বেলা 12:30টার দিকে চট্টগ্রাম নগরীর চশমাহিল এলাকার মেয়র গলিতে পাহাড়ের একাংশ ধসে গিয়ে এক শিশুর ওপর পড়ে। এতে সাইমা নামে 12 বছর বয়সী ওই শিশু মারা যায়। 1 ঘন্টা পর মাটির নিচ থেকে লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এছাড়া জঙ্গল সলিমপুরে পাহাড় ধসে মারা যান আরও একজন। ওমর ফারুক, সময় সংবাদ। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত 3 পার্বত্য জেলা। পানিবন্দী হাজারো মানুষ। পরিবার নিয়ে আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে কয়েকশো পরিবার। সড়কের বেশ কয়েকটি জায়গা তলিয়ে যাওয়ায় সাজেকে আটকা কয়েকশো পর্যটক। কক্সবাজারে ভারী বৃষ্টিপাতে পাহাড় ধসের সংখ্যায় চলছে মাইকিং। 4 সমুদ্র বন্দরে চলছে 3 নম্বর সতর্ক সংকেত।
বৃষ্টিবলয় ধারার প্রভাবে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে দেখা দিয়েছে বন্যার শঙ্কা। বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বেড়ে প্লাবিত শহরের আর্মিপাড়া, ওয়াবদা ব্রিজ, শেরেবাংলানগর, ইসলামপুর সহ লামা, আলীকদম ও নাক্ষংছড়ির বিভিন্ন এলাকা। পানিবন্দী হাজারো মানুষ। পরিস্থিতি মোকাবেলায় খোলা হয়েছে 220টি আশ্রয় কেন্দ্র। এসব কেন্দ্রে ঠাঁই নিয়েছেন কয়েকশো পরিবার। ঘরে ঘরে পানি, এখন কি করবো ভাই, কয়েক দিন এখন দেখেন ডাম টুম নিয়ে ফ্যামিলি নিয়ে কোথায় আসলে টেনশনে ভাই। খুব দ্রুত পানি বাসার মধ্যে ঢুকে গেছে, দেখেন আমরা বেরোতে পারতেছি না। বাচ্চাদের কিনে আমরা অনেক কষ্ট আছি। এখানে আমরা একটা রুমের ভিতরে আমরা 27টা ফ্যামিলি কিভাবে থাকি? মাটির চুলা বসাইও রান্না করতে পারতেছি না, আমাদের জিনিসপত্র সবগুলো ভিজে গেছে। প্লাবিত হয়েছে রাঙামাটির বাঘাইছড়ির নিম্নাঞ্চল। খাগড়াছড়ি সাজেক সড়কের কয়েকটি স্থান তলিয়ে যাওয়ায় 4 শতাধিক পর্যটক আটকা পড়েছেন। পানি বিপদ সীমা অতিক্রম করায় আজকে রেস্কোর ছাড়া সম্ভব হচ্ছে না, তাই যে রুমে ছিলেন সেই রুমে আপনারা ফেরত চলে যান। খাগড়াছড়ি সদরের লারমাপাড়া, পেরাছড়া সহ বিভিন্ন এলাকা এবং দীঘিনালার মাইনী নদীর পানি বেড়ে কবাখালী ও মেরুংয়ের কয়েকটি নিচু স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। বৃষ্টির কারণে মনে করেন এই ক্ষেত খোলা ডুবে গেছে, আমার ঘরে দুয়ারে পানি উঠছে। খাগড়াছড়ি থেকে যে লংগদুর একমাত্র সড়ক পথ, সেটিও পানির নিচে আছে। বর্তমানে পানি আরো বাড়তেছে, বাড়ার কারণে দেখা গেছে অনেক বাড়িঘর ডুবে যাচ্ছে। বাহাদুর থেকে বাঁচার জন্য আপনারা নিরাপদ আশ্রয় কেন্দ্রে চলে যান। কক্সবাজারে ভারী বৃষ্টিপাতে পাহাড় ধসের শঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকায় চলছে মাইকিং। সতর্কবার্তা প্রচারের পাশাপাশি খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। বৃষ্টি ও জোয়ারে চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ ও সেন্ট মার্টিনের নিম্নাঞ্চল প্লাবিত। 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে। তলিয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়া শহরের বেশিরভাগ সড়ক। ময়মনসিংহে বাসাবাড়ি, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে স্বাভাবিক জীবনে ছন্দপতন ঘটেছে। জলমগ্ন এলাকা পরিদর্শন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক। আমরা ড্রেনের মুখগুলো দ্রুত সরাই দিচ্ছি, খালের মুখগুলো ময়লা সরাই দিচ্ছি। আমরা আশা করছি খুব দ্রুত পানি নেমে যাবে। বিভিন্ন জায়গায় পানি ইতিমধ্যে নেমে গেছে। এদিকে ঝালুকাঠির সুগন্ধা, বিষখালী, ধানসিঁড়ি, বাসন্ডা সহ 11টি নদ নদীর পানি স্বাভাবিকের চেয়ে 3 ফুট বৃদ্ধি পেয়েছে। গাইবান্ধায় ব্রহ্মপুত্র, ঘাঘট, তিস্তা ও করতোয়া নদ নদীর প্রায় 25টি পয়েন্টে দেখা দিয়েছে তীব্র ভাঙন। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। এদিকে টানা বৃষ্টিতে আবারও তলিয়ে গেছে বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন এলাকা। এতে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম কক্সবাজার রুটে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। আস্ত একটি সড়ক ডুবে গেছে পানিতে। এরই মধ্যে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন, কোথাও আবার হাঁটু পানি মারিয়ে চলাচল করছে কর্মজীবী মানুষ। সকাল থেকে একটানা বৃষ্টিতে আবারও তলিয়ে গেছে চট্টগ্রাম নগরীর চকবাজার, কাতারগঞ্জ, আগ্রাবাদ, আনোয়ারা সহ বিভিন্ন এলাকা। জলাবদ্ধতায় তৈরি হয় চরম দুর্ভোগ। বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা স্থগিত করেছে প্রশাসন। রোডের মধ্যে তো প্রচুর পানি, বদ্রাটায় দড়িয়ে দিকে সব ডুবে গেছে, কাতালগঞ্জ সহকার। গাড়ি কোনো দিকে যাওয়া যাচ্ছে না জলবদ্ধতার কারণে। চারিদিকে মানে পেট পর্যন্ত পানি, গলা বন্ধ, 5 অফিসের পানি বেশি, অনেক কষ্ট হচ্ছে। গাড়ি চলানি যাচ্ছে না, একবারে জরুরি কাজটা যাওয়া যায় না, ওইটার জন্য বেশি কষ্ট পাই। যারা পাহাড়ে থাকে তাদেরকে শেল্টার হাউসে নিয়ে আসার জন্য, এবং বিশেষ করে যেসব জায়গায় ড্রেনে এই যে পাহাড়ি ঢল আসার কারণে প্রচুর পরিমাণে বালি চলে এসেছে, ড্রেনগুলো আমরা আমাদের পরিচ্ছন্ন কর্মীরা ক্লিন করছে বিভিন্ন জায়গায়। রেল লাইনের বিভিন্ন জায়গা পানিতে তলিয়ে থাকায় চট্টগ্রাম কক্সবাজার রুটের সব ট্রেন চলাচল আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। সকালে বিশেষ ট্রেনে নগরীর 16 শহর জ্বালানিহাট সেকশনের প্লাবিত স্থান পরিদর্শন করেন রেল প্রতিমন্ত্রী। মূল লক্ষ্য হচ্ছে বড় কোনো দুর্ঘটনার হাত থেকে আমাদের যাত্রীদেরকে এবং রেলকে রক্ষা করা। সেই কারণে আমাদেরকে সেই বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে আগামী 3 দিন হতে পারে ভারী বৃষ্টি। এতে নদ নদীর পানি বেড়ে 4 বিভাগে আকস্মিক বন্যা দেখা দিতে পারে। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় পার্বত্য অববাহিকার বান্দরবান ও কক্সবাজার জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা রয়েছে আগামী 3 দিনে। একই সাথে চট্টগ্রাম, খাগড়াছড়ি ও ফেনী জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে আগামী 3 দিনে। আবহাওয়া দপ্তর বলছে দুপুর 12টা পর্যন্ত গত 24 ঘন্টায় চট্টগ্রামে 237.8 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য সাইদ আল নোমান নগরীর উত্তর আগ্রাবাদের পানোয়ালাপাড়া এলাকায় পানিবন্দী মানুষের মাঝে খাবার বিতরণ করেন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।
এদিকে প্লাবিত প্রত্যেক জেলায় 200 মেট্রিক টন চাল ও 10 লাখ টাকা এবং শুকনা খাবার বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী। বন্যা পরিস্থিতি মোকাবিলায় মাঠ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে তত্ত্বাবধান করা হচ্ছে বলেও সংসদে জানান মন্ত্রী। গত কয়েকদিন যাবৎ বিশেষ করে আমাদের বৃহত্তর চট্টগ্রাম এবং পাহাড়ি অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণে অনেক অঞ্চল প্লাবিত হয়েছে। আমরা গতকালকে প্রত্যেকটি জেলায় 200 মেট্রিক টন করে চাল এবং 10 লক্ষ টাকা বরাদ্দ দিয়েছি এবং আমাদের কিছু শুকনো খাবার রয়েছে প্যাকেটজাত, ওগুলো আমরা বিতরণ করতে বলেছি। প্রতিনিয়ত আমরা জেলা প্রশাসকদের সঙ্গে কথা বলছি, মাননীয় সংসদ সদস্যের সঙ্গে পরামর্শ করবে, এগুলো ওনারা বিতরণ করবেন। শেয়ারবাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিচার করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদে চলমান দ্বিতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, সুশাসন নিশ্চিত করে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সরকার বদ্ধপরিকর। জানান, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষকদের প্রশিক্ষণ সহ পর্যায়ক্রমে বেতন বৃদ্ধি করা হবে। 1996-এর পর আবারও 2010 সালের কেলেঙ্কারিতে ধস নামে শেয়ার বাজারে। বিনিয়োগকারীদের আস্থাহীনতায় ভঙ্গুর পুঁজিবাজার ধারাবাহিকভাবে আর শক্ত অবস্থানে দাঁড়াতে পারেনি। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। এবার পুঁজিবাজারের সংকট কাটাতে নড়ে চড়ে বসেছে সরকার। সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী জানান, বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সুশাসন নিশ্চিত করা হবে, বিচার নিশ্চিত করা হবে কেলেঙ্কারিতে জড়িতদের। বলেন, বীমা খাতের অনিয়ম নিয়েও তদন্ত হচ্ছে। শেয়ার মার্কেটের পতন ঘটিয়ে হাজার হাজার বিনিয়োগকারীদের নিঃস্ব করার জন্য যারা দায়ী তাদের চিহ্নিত করা সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে বর্তমান সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। মাননীয় স্পিকার, বর্তমান সরকার শেয়ার মার্কেটের স্থিতিশীলতা ফিরিয়ে আনা সহ বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারের জন্য বদ্ধপরিকর। সরকার ইতিমধ্যে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা, পণ্যের বৈচিত্র্যকরণের মাধ্যমে বাজারের গভীরতা বৃদ্ধি, বিনিয়োগ শিক্ষার প্রসার ইত্যাদির মাধ্যমে উন্নত এবং টেকসই পুঁজিবাজার গঠনের উদ্যোগ গ্রহণ করেছে। আর এক প্রশ্নের জবাবে কৃষিজ উৎপাদন বাড়াতে সরকারের পদক্ষেপ তুলে ধরেন সংসদ নেতা। বর্তমান সরকার কৃষিকে সনাতনী আর শ্রমনির্ভর ব্যবস্থা থেকে বের করে নিয়ে এসে গবেষণা, আধুনিক প্রযুক্তি, উদ্ভাবন এবং যান্ত্রিকরণের মাধ্যমে একটি প্রযুক্তি নির্ভর, লাভজনক, প্রতিযোগিতামূলক এবং টেকসই খাতে রূপান্তরের লক্ষ্যে বেশ অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করছে। কুমিল্লা থেকে নির্বাচিত সংসদ সদস্য আবুল হাসনাতের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, আগামী 5 বছরে শিক্ষা বাজেট 5% উন্নীত করা হবে। জানান, পর্যায়ক্রমে বেতন বাড়বে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষকদের। স্বৈরাচারের সময় শুধু বিল্ডিং হয়েছে, কিন্তু হিউম্যান রিসোর্সের কোনো উন্নতি হয় নাই। প্রাইমারি এবং সেকেন্ডারি এই শিক্ষকদেরকে যদি আমরা সঠিকভাবে ট্রেনিং দিতে না পারি, কিন্তু শুধু ট্রেনিং না, ট্রেনিংয়ের সাথে তাদেরকে তাদের সম্মানীয় যদি বৃদ্ধি করতে না পারি, তাহলে অবশ্যই আমরা প্রত্যাশা করি না যে তারা ভালো কিছু ডেলিভার করতে পারবেন। এদিকে অধিবেশন শুরুর আগেই সংসদ ভবন পরিদর্শনে আসা শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় শিক্ষার্থীদের পড়ালেখার খোঁজ খবর নেন তিনি। দেশের সেবায় নিজেদের প্রস্তুত করতেও উৎসাহ দেন সরকার প্রধান। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। গণভোটের রায় নিয়ে সরকার জাতিসংঘে অন্তহীন প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীতে 11 দলীয় জোটের সেমিনারে এ অভিযোগ করেন তিনি। এ সময় দেশে নতুন করে রক্তপাত এড়াতে গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান অন্য নেতারা। গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচার কার্যকর করার দাবিতে রাজধানীর কাকরাইলে 11 দলীয় ঐক্যের সেমিনার। জোটের শীর্ষ নেতাদের সঙ্গে আয়োজনে অংশ নেন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। গণভোটের রায় বাস্তবায়ন না করে দেশকে নতুন রাজনৈতিক সংকটের দিকে নিয়ে যাচ্ছে বিএনপি, এমন অভিযোগ করে বক্তারা বলেন, নতুন করে রক্তপাত এড়াতে রায় বাস্তবায়নের বিকল্প নেই। যারা গণহত্যা সংঘটিত করেছে বাংলাদেশে, তাদেরকে যথোপযুক্তভাবে বিচারের আওতায় নিয়ে এসে এই বাংলাদেশে জুলাই গণহত্যাকারীদের শাস্তি অবশ্যই কার্যকর করতে হবে। গণভোটের রায় বিএনপি কিন্তু ইচ্ছা করে না মেনে রাজনীতিতে ইচ্ছা করে একটা সংকট তৈরি করেছে। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির অভিযোগ করেন, জুলাই সনদ নিয়ে জাতির সঙ্গে অন্তহীন প্রতারণা করেছে সরকার। বলেন, যারা জনগণের জনমতের ওপর প্রশ্ন তুলছে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। তারাই সংসদে দাঁড়িয়ে বলেছিলেন জুলাই চার্টার একটা অন্তহীন প্রতারণার দলিল, আর এই সংসদেই দাঁড়িয়ে তারা আবার প্রমাণ করলেন
তারাই জাতির সাথে অন্তহীন প্রতারণা করেছেন। এ সময় জনগণের অধিকার নিয়ে সরকারকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দেন জামায়াত আমির। মজলুম ছিলাম, আন্দোলন করেছি, শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। রাজনীতি সন্ধ্যার সময় আরও থাকছে। বাংলাদেশে পুশিন করা শিশুসহ 4 ভারতীয়কে ফেরত নিল বিএসএফ। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে 1 বছর পর নিজ দেশে ফিরতে পেরে স্বস্তি। জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা স্থানীয় সরকার ভোটে কাজে লাগাতে চায় ইসি। সে অনুসারে চলছে প্রস্তুতি। রাজধানীর একটি হোটেলে বিদেশি সংস্থাগুলোর সংলাপে অংশ নিয়ে কথা জানান কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আগামীতেও বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় ইইউ সম্পৃক্ত থাকবে বলে জানান রাষ্ট্রদূত। আসছে অক্টোবর থেকে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। রোডম্যাপ তৈরির কাজ এগিয়ে নিচ্ছে ইসি। বিধি সংস্কারে অংশীজনদের মতামত নেওয়াও শুরু করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। এরই ধারাবাহিকতায় নির্বাচন পর্যবেক্ষণ সুপারিশ নিয়ে 2 দিনব্যাপী সংলাপ আয়োজন করেছে ইউরোপীয় ইউনিয়ন পার্টনারশিপ ফর ডেমোক্রেসি ও ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেম। নির্বাচনকে আরও অন্তর্ভুক্তিমূলক করার সুপারিশ প্রত্যাশা করে ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা স্থানীয় ভোটে কাজে লাগাতে চায় কমিশন। জাতীয় নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন এক না, তারপরেও অংশীজন সহ সবার সুপারিশ পর্যালোচনা করে সামনে নির্বাচনে সংস্কার অধিকার ও বাস্তবায়নে চেষ্টা করবে নির্বাচন কমিশন। আমরা মনে করি গণতন্ত্রের উত্তরণে এটি চলমান প্রক্রিয়া। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় ইউরোপীয় ইউনিয়ন আগামীতেও সম্পৃক্ত থাকবে বলে জানান রাষ্ট্রদূত মাইকেল মিলার। আমরা নির্বাচন কমিশনের সাথে ধারাবাহিক কাজে সম্পৃক্ত থাকতে চাই। নারী, সংখ্যালঘু ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে কিভাবে আরো বেশি নির্বাচন ব্যবস্থায় সম্পৃক্ত করা যায় সেটা নিয়েও নির্বাচন কমিশনের সঙ্গে কাজ করতে চায় ইউরোপীয় ইউনিয়ন। 2 দিনের এই সংলাপ ভবিষ্যতের কর্মপন্থা তৈরিতে ইসিকে সহায়তা করবে বলে মত দেন আলোচকরা। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। ফিফা বিশ্বকাপের খবর। দুই গোলে পিছিয়ে পড়েও অত্যাশ্চর্য জয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের কাঁপিয়ে 3-2 ব্যবধানে হেরে আসর থেকে বিদায় নিল মোহাম্মদ সালাহর মিশর। যুক্তরাষ্ট্রের আটলান্টা থেকে সাজিদ মোস্তাহিদের রিপোর্ট। শ্বাসরুদ্ধকর, দম বন্ধ হয়ে যাওয়া অবস্থা থেকে বিজয়ের উল্লাস সম্ভব হয়েছে হয়তো আর্জেন্টিনা বলেই, সম্ভব একজন লিওনেল মেসির দ্বারা। আটলান্টায় হৃদয় ভাঙার গল্পের সূচনা থেকে শেষের কাব্যে বিজয় উপাখ্যান। বিশ্ব চ্যাম্পিয়নরা দেখিয়ে দিল কিভাবে ফিরে আসতে হয়, কিভাবে পিছিয়ে থেকেও জয় নিয়ে ফিরতে হয়। অথচ ম্যাচের ৭৯ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ছিল আলবিসেলেস্তেরা। বিদায়ের সুর যখন বিশ্বসেরা ফুটবলারের, তখনও তার জন্য লড়াই করে গেছেন সতীর্থরা। খুদে জাদুকরের ক্রস থেকে স্কোরশিটে নাম লেখান ক্রিস্টিয়ান রোমেরো। আবারও স্বপ্নবাজ আকাশে নীল ভক্তরা। এই গোলে অ্যাসিস্ট করে ম্যারাডোনাকে টপকে বিশ্বকাপে সবচেয়ে বেশি ৯ অ্যাসিস্টের মালিক বনে গেলেন লিওনেল মেসি। সমতায় ফিরতে মরিয়া স্কালোনি বাহিনী। নির্ধারিত সময় শেষ হতে তখন বাকি 7 মিনিট। সবার মনে শঙ্কা, তবে কি মহাতারকার বিশ্বকাপ যাত্রা শেষ হবে এখানেই? জীবনের প্রতিটি মুহূর্তে লড়াই করা মেসি দেখিয়ে দিলেন কিভাবে ফিরে আসতে হয়। ৮৩ মিনিটে অনবদ্য এক গোল, মন্টিয়েলের পাস থেকে জোরালো শটে মিশর গোলরক্ষকের বিশ্বস্ত হাতকে ফাঁকি দেয়। সমতায় ফেরে আর্জেন্টিনা। পুনর্জন্ম হয় লিওনেল মেসির বিশ্বকাপ স্বপ্ন। একই সঙ্গে বিশ্বকাপে টানা 8 ম্যাচে গোল করার রেকর্ড গড়লেন খুদে জাদুকর, যা এখন পর্যন্ত এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি। ম্যাচটা যখন অতিরিক্ত সময় যাচ্ছিল তখন দৃশ্যপটে এনজো ফার্নান্দেজ কাউন্টার অ্যাটাক থেকে লাউতারো মার্টিনেজের অ্যাসিস্ট থেকে স্কোর করেন এই মিডফিল্ডার। ৩-২ গোলে এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। অথচ শুরুর গল্পটাই ছিল মিশরের। কেপ ভার্দের বিপক্ষে যে আর্জেন্টিনাকে দেখা গেছে এদিন যেন আরো বিধ্বস্ত। ম্যাচের ১৫ মিনিটে ইয়াসের ইব্রাহিমের গোলে ১-০ লিড নেয় মোহাম্মদ সালার দল। অথচ সমতায় ফেরার মোক্ষম সুযোগটাই মিস করেন মেসি। ২১ মিনিটে পাওয়া পেনাল্টি মিস করে বসেন খুদে জাদুকর। বিশ্বকাপ ইতিহাসে তিনি একমাত্র ফুটবলার এক আসরে ২ বার মিস করেছেন পেনাল্টি, আর গোটা বিশ্বকাপে ৮ পেনাল্টির 4টাই মিস। এরপর সময় যত গড়িয়েছে আর্জেন্টাইনরা যেন বেরিয়ে যাচ্ছিল ম্যাচ থেকে। ৬৭ মিনিটে মোস্তফা জিকো গোল করে ২-০ এগিয়ে নেন ইজিপ্টকে।
তবে শেষের গল্পটা হয়তো ভাগ্যবিধাতা নিজ হাতে লিখেছেন, যার জন্য সারা বিশ্বের কোটি ফুটবল প্রেমীর অপেক্ষা তাকে এত আগে কেন বিদায় করবেন। শেষ 15 মিনিটে একেবারে বিদায় নেওয়া দল থেকে জয়ের হাসি হেসে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা। তাই তো মেসিকে নিয়ে ম্যাচ শেষে এত উল্লাস। শূন্যে ছুড়ে হয়তো সতীর্থরা বলছেন, তুমি ফুটবলের মহাতারকা। একটা ম্যাচ এভাবেও জেতা যায়, যেটা করে দেখালো আর্জেন্টিনা। সবাই ধরে নিয়েছিল বিশ্বকাপ থেকে বিদায় চলেছে আলবিসেলেস্তেরা, ঠিক তখনই তারা ঘুরে দাঁড়ালো, 3 গোল দিয়ে জিতে নিল ম্যাচ। এবং এই ম্যাচ বা এই ফলাফল নিশ্চিতভাবেই পরবর্তী ম্যাচগুলোতে আরো আত্মবিশ্বাস দেবে আলবিসেলেস্তেদের। তারা বিশ্বকাপ জয়ের যে মিশনে এসেছে, নিশ্চিতভাবেই সেই স্বপ্ন পূরণ করতে চাইবে লিওনেল মেসির দল। আটলান্টা থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। দেশের বাইরের খবর, ইরাকের পবিত্র শহর নাজাফের পর কারবালায় নেওয়া হয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। তাকে শেষ বিদায় জানাতে লাখো মানুষ জড়ো হয়েছেন শহরটিতে। আনুষ্ঠানিকতা শেষে খামেনির মরদেহ আবার ইরানে নেওয়া হবে। কাল মাশহাদে চিরনিদ্রায় শায়িত হবেন খামেনি। বুধবার ইরাকের পবিত্র শহর নাজাফ পরিণত হয় জনসমুদ্রে। এদিন আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ নেওয়া হয় ইমাম আলী আলাইহিসসালামের মাজারে। প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে আগে থেকেই সেখানে জড়ো হন লাখো মানুষ। নাজাফে আনুষ্ঠানিকতা শেষে আলী খামেনির মরদেহ কুফা সেতু, সাউরাত আল আশরিন মোড় ও আল সাদরিন স্কয়ার অতিক্রম করে কারবালায় নেওয়া হয়। সেখানে প্রথমে হজরত ইমাম হোসেন আলাইহিসসালাম এবং পরে হজরত আব্বাস আলাইহিসসালামের পবিত্র মাজারে নিয়ে যাওয়া হয় মরদেহ। পবিত্র স্থানে অনুষ্ঠিত হয় বিশেষ বিদায়ী আনুষ্ঠানিকতা। শোকযাত্রার পুরো পথ জুড়ে স্থাপন করা হয় শোকতাবু। কারবালার প্রধান সড়ক, চত্বর ও গুরুত্বপূর্ণ স্থানগুলো কালো পতাকায় ছেয়ে যায়। ধর্মীয় শোকগাথা, দোয়া ও বিদায় অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ বিদায় জানান অংশগ্রহণকারীরা। বিপুল জনসমাগমে শহরের বিভিন্ন স্থানে সৃষ্টি হয় তীব্র যানজট। ইরাকের বিভিন্ন অঞ্চল ছাড়াও বিদেশ থেকে আসা অসংখ্য শোকাহত মানুষ এতে অংশ নেন। আয়োজকরা জানান, কয়েক ঘন্টার জন্য নির্ধারিত অনুষ্ঠান হলেও জনসমাগমের কারণে এটি কারবালার আধুনিক ইতিহাসের অন্যতম বৃহৎ শোক সমাবেশে পরিণত হয়। কারবালার আনুষ্ঠানিকতা শেষে খামেনির মরদেহ আবার ইরানে নেওয়া হবে। বৃহস্পতিবার জন্মস্থান মাশহাদে ইমাম রেজা আলাইহিসসালামের পবিত্র মাজার প্রাঙ্গণে আয়াতুল্লাহ আলী খামেনিকে দাফন করার কথা রয়েছে। বরকতুল্লাহ, সময় সংবাদ। দীর্ঘ 1 বছর পর কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশ ইন হওয়া শিশুসহ 4 নাগরিককে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ফেরত নিয়েছে বিএসএফ। বিকেলে সোনা মসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে তাদের বিএসএফের কাছে হস্তান্তর করা হয়। এ সময় ভারতীয় সহকারী হাইকমিশনার কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সোনা মসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন ও বিজিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 1 বছর পর নিজ দেশে ফিরতে পেরে উচ্ছ্বসিত বাংলাদেশে পুশ ইনের শিকার ওই 4 ভারতীয় নাগরিক। গত বছর জুনে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে এই 4 জন সহ মোট 6 জনকে পুশ ইন করে বিএসএফ। পরে আদালতের নির্দেশে গত বছরের 5 ডিসেম্বর সোমালি বেগম ও তার ছেলেকে ফেরত নেয় ভারত। সন্ধ্যার সময় আরও থাকছেন। কারাগারে বসে আন্তর্জাতিক অপরাধ চক্র নিয়ন্ত্রণ করেন ভারতের গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপে গ্রেফতার 24, মিলেছে সংশ্লিষ্টতা। হবিগঞ্জে 2 বাসের সংঘর্ষে 2 চালকই নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 20 যাত্রী। পুলিশ জানায়, সকালে সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাস বাহুবল মহিষদুল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লাকি পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়। দুমড়ে মুচড়ে যায় লাকি পরিবহনের বাসটি। ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের চালক মারা যান। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে লাকি পরিবহনের চালকের মৃত্যু হয়। এ ঘটনায় অন্তত 20 জন যাত্রী আহত হয়েছেন। ভারী বৃষ্টিতে ঘরের ভেতর জমেছিল পানি। মায়ের সঙ্গে ঘুমিয়ে থাকা অবস্থায় সেই পানিতে পড়ে গিয়ে প্রাণ গেল 9 মাস বয়সী শিশুর। ময়মনসিংহ নগরীতে ঘটে এমন মর্মান্তিক ঘটনা। একমাত্র সন্তানকে হারিয়ে পাগল প্রায় মা বাবা। মায়ের পাশে নিশ্চিন্তে ঘুমিয়েছিল 9 মাসের ছোট্ট আয়াস। ঘুমের মধ্যেই হঠাৎ বিছানা থেকে নিচে পড়ে যায় সে। আর ঘরের ভেতরে জমে থাকা বৃষ্টির পানিতে প্রাণ যায় তার।
টানা ভারী বর্ষণে ময়মনসিংহ নগরীর বিভিন্ন সড়ক ও নিচু এলাকার বসতঘরেও জমে পানি। বুধবার সকালে নগরের ব্রাহ্মপল্লী এলাকার জলাবদ্ধ বাসায় ঘটে শিশু মৃত্যুর এই মর্মান্তিক দুর্ঘটনা। আয়াসকে নিয়ে ঘুমিয়েছিলেন মা বন্যা আক্তার। পরে শিশুটির নানি এসে দেখতে পান ঘরের ভেতর জমে থাকা পানিতে ডুবে আছে আয়াস। দ্রুত তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নগরের দুর্বল ড্রেনেজ ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। বাচ্চা খেলার ছলে গড়িয়ে বাড়ির পানিতে পড়ে যায়। আমরা সাথে সাথে হসপিটালে নিয়ে যাওয়ার পরে আসলে আর বাঁচানো সম্ভব হয়নি আমার বাচ্চাকে। আর খাল খনন করলে পানিটা নেমে যেত, কিন্তু এই যে রাস্তার মাঝখানে রিং দিয়ে যেটা দিয়েছে, এটা পরিষ্কার করা খুব ক্রিটিক্যাল একটা বিষয়, ইস্যু। তো এটা চেষ্টা করতেছে আমাদের এখনকার প্রশাসন, সেটা চেষ্টা করতেছে। ইনশাল্লাহ এটা খুব তাড়াতাড়ি আমরা জলপথ থেকে উদ্ধার হব। এদিকে শিশু মৃত্যুর খবর পেয়ে পরিবারকে সান্ত্বনা দিতে বাসায় ছুটে যান সিটি প্রশাসক। এমন ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি। আমরা আগামী বর্ষা মৌসুমের আগে এই জলবদ্ধতা নামক শব্দটা থাকবে না, কিছু সময়ের জন্য জট থাকতে পারে, জলাবদ্ধ শব্দ ইনশাল্লাহ আগামী বর্ষার আগে সিটি প্রশাসন শেষ করে দেবে। আবির বন্যা দম্পতির একমাত্র ছেলে ছিল আজনান আমিন তালুকদার আয়াস। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 3 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি 251। এদিকে হাম ও উপসর্গে একদিনে মারা গেছেন 3 জন। নতুন আক্রান্ত 902। চিকিৎসকরা বলছেন ভুল চিকিৎসা ও না বুঝে ওষুধ খাওয়ায় দ্রুত অবনতি হচ্ছে স্বাস্থ্যের। তাই লক্ষণ একই হলেও বিভ্রান্ত না হয়ে সঠিক চিকিৎসা চালিয়ে যাওয়ার পরামর্শ তাদের। হামের প্রকোপ কমলেও বাড়ছে ডেঙ্গু। তীব্র ব্যথা, জ্বর, র্যাশ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকে। জেলা উপজেলা থেকেও চিকিৎসা নিতে আসছেন রাজধানীতে। শরীরের র্যাশে প্রাথমিকভাবে ঘামাচি মনে হলেও পরীক্ষায় ধরা পড়ছে হাম। আবার একই উপসর্গ নিয়ে হাসপাতালে এলে জানতে পারছেন ডেঙ্গু হয়েছে। বলতেছে ওর অবস্থা অনেক খারাপ, সিরিয়াস। লোকা এ জায়গা হলো পান যায় না, আইসি পান যায় না, যেটা আপনারা পান অন্য জায়গায় নেবেন। আর আমরা যদি পাই তাহলে আমরা সিরিয়াল দিয়ে রাখছি। জ্বর হলে আমরা বাড়ির থেকে এই ওষুধ খাইছি, খালি জ্বর কমে না ভর্তি করে সে জায়গার পরিবেশ ভালো না বলে আমরা সেনতে চলে এসেছিলাম। প্রথমে তো অ্যালার্জি মনে করছিলাম, তো ফার্মেসিতে যাওয়ার পরে রিপোর্ট দেখার পরে বলছিল যে এগুলো হাম। চিকিৎসকরা বলছেন ভুল চিকিৎসা ও না বুঝে ঔষধ খাওয়ায় দ্রুত অবনতি হচ্ছে স্বাস্থ্যের। বেশি ভুগছেন একাধিকবার ডেঙ্গুতে আক্রান্ত হওয়া রোগীরা। তাই জ্বরের প্রথম 2 দিনের মধ্যে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ তাদের। জ্বর হলেই আমরা বলবো যে যেহেতু ডেঙ্গুর সিজন শুরু হওয়ার সাথে সাথেই তারা যেন প্রথম দিন বা দ্বিতীয় দিনের মধ্যেই ডেঙ্গু অ্যানেসন এবং সিবিসিটা করে নেয়। প্রথম দিনই বা সেকেন্ড ডে কিন্তু এখন ডায়াগনোসিস করা যায়। হাম ও ডেঙ্গুর লক্ষণে বিভ্রান্ত না হয়ে সচেতন হয়ে সঠিক চিকিৎসা চালিয়ে যাওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। সম্প্রতি যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপে অপারেশন হার্টবল নামে যৌথ অভিযানে আটক 24 জনের সঙ্গে সংশ্লিষ্টতা মিলেছে বিষ্ণয়ের। তার বিরুদ্ধে হত্যা, মাদক চোরাচালানের 30টির বেশি মামলা বিচারাধীন। ভারতের আলোচিত গ্যাংস্টার লরেন্স বিষ্ণই। 33 বছর বয়সী লরেন্স আছেন পাঞ্জাবের একটি কারাগারে। বলিউড সুপারস্টার সালমান খান হত্যার হুমকি দেওয়ার পর থেকে ভারত জুড়ে আলোচনা সমালোচনায় এই যুবক। 2024 সালে সালমান খান ঘনিষ্ঠ রাজনীতিবিদ বাবা সিদ্দিকিকে খুনের দায়ে স্বীকার করে বিবৃতি দেন লরেন্স। 2023 সালে কানাডার শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যা ও এর আগে 2022 সালে পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা হত্যার অভিযোগ আছে লরেন্স বিষ্ণইয়ের বিরুদ্ধে। ছাত্র জীবন থেকে গ্যাংস্টার হয়ে ওঠা লরেন্স বিষ্ণইয়ের জীবন শুধু সিনেমার গল্প নয়, তার চেয়ে অনেক বেশি। শুধু ভারত নয়, যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপেও রয়েছে লরেন্স বিষ্ণই গ্যাংয়ের বিশাল নেটওয়ার্ক। এর মধ্যে লরেন্স পেয়ে গেছেন আন্তর্জাতিক গ্যাংস্টারের তকমা। কানাডায় এই গ্যাংয়ের নেতৃত্ব দেন তার ছাত্র জীবনের সহযোগী গোল্ডি ব্রার, আর ইউরোপের নেতৃত্ব রোহিত গোদাবারের হাতে। 2015 সাল থেকে বন্দী থাকলেও লরেন্স কারাগারে বসেই তার আন্তর্জাতিক অপরাধ চক্রের নেতৃত্ব দেন। তার বিরুদ্ধে হত্যা, মাদক চোরাচালানের 30টির বেশি মামলা বিচারাধীন। আলোচিত লরেন্স বিষ্ণই গ্যাং ও ভারতের বিভিন্ন অপরাধ চক্রের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপের বিভিন্ন দেশে সমন্বিত যৌথ অভিযান আন্তর্জাতিক অঙ্গনে সামনে এনেছে লরেন্স বিষ্ণই গ্যাংকে। সম্প্রতি অপারেশন হার্টবল নামে বিশ্বের অন্তত 50টি স্থানে যৌথ অভিযানে আটক করা হয় 24 জনকে, যাদের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া গেছে লরেন্স বিষ্ণই গ্যাংয়ের। Transnational
organized crime groups that murder. মার্কিন প্রসিকিউটর বিল অ্যাজাইলি বলেন, অভিযুক্তরা সহিংস অপরাধ, মাদক পাচার এবং সশস্ত্র হামলার সঙ্গে জড়িত ছিল। যুক্তরাষ্ট্রের অভিযোগ অনুযায়ী কারাগারে বন্দী থাকলেও লরেন্স বিশনোই এবং তার সহযোগীরা বিদেশে অপরাধমূলক কর্মকাণ্ডের নির্দেশ দিয়ে আসছিলেন। Leaving trails of pain and নাদিম devastation. মারজান, সময় সংবাদ। দেখছেন সন্ধ্যার সময়। আবারও বিশ্বকাপের খবর। আর্জেন্টিনা মিশর ম্যাচে রেফারির যে সিদ্ধান্তগুলো নিয়ে বিতর্ক হচ্ছে তা একপাক্ষিক ছিল না। ফিফার আইনের মধ্যে থেকে এই সিদ্ধান্তগুলো নিয়েছেন রেফারি, এমনটাই মনে করেন ফিফার সাবেক রেফারি ও বর্তমান বাফুফের প্রধান রেফারি আজাদ রহমান। একই রকম সিদ্ধান্ত বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচে এসেছে, তাই এসব নিয়ে বিতর্ক না করে বাংলাদেশের ফুটবল প্রেমীদের খেলা উপভোগ করার আহ্বান জানিয়েছেন এই ফিফা রেফারি। উত্তেজনায় ঠাসা আর শ্বাসরুদ্ধকর মুহূর্ত, খেলোয়াড়দের অবৈধ ট্যাকেল নাকি রেফারির আইনসিদ্ধ সিদ্ধান্ত, এমন বিতর্ক আর প্রশ্নে বহুদিন ফুটবল প্রেমীদের মনে শিহরণ জাগাবে আর্জেন্টিনা মিশরের ম্যাচ। নামকরা ফুটবলার, ভাষ্যকার থেকে শুরু করে সাধারণ মানুষের সমালোচনার কেন্দ্রে রেফারির দুই সিদ্ধান্ত। এমনকি মিশরও তদন্তের দাবি জানিয়েছে। আর্জেন্টিনা বলেই কি মিশরের তৃতীয় গোল বাতিল করা হলো? ডিবক্সের মধ্যে মোহাম্মদ সালাহকে ফাউল, এরপরও কেন আসেনি পেনাল্টির সিদ্ধান্ত? এমন প্রশ্নে ফিফার সাবেক এবং বাফুফের বর্তমান প্রধান রেফারি আজাদ রহমান মনে করেন রেফারি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। সালাহ হ্যাড নো কন্ট্রোল অন দ্য বল অ্যান্ড দেয়ার মানে আমরা ফুটে যদি দেখি, ফুট টু ফুট চ্যালেঞ্জে সেখানে নো কন্ট্যাক্ট, স্লাইডলি টাচ, মানে এরকম হয়েছে মনে হচ্ছে ভিডিওতে। একমাত্র রেফারি ওইটা রেফারিজ ভিউ থেকে দেখেছেন, দ্যাট ওয়াজ নট ফাউল। এবং দ্য ওয়ে সালাহ ফল ডাউন, হি ওয়াজ ট্রাইং টু গেট দ্য অ্যাডভান্টেজ অফ ইট। রেফারি ওইটা কারেক্টলি দিয়েছেন, ইট ওয়াজ নট ফাউল। তার মতে অস্ট্রেলিয়ার বিপক্ষে আর্জেন্টিনা যেমন অ্যাডভান্টেজ পেয়েছিল, ঠিক তেমনি মিশরের 3 নম্বর গোলটি হয়তো মানবিক দৃষ্টিকোণ থেকে ছাড় দেওয়া যেত, তবে আইনের বাইরে কিছুই করেননি রেফারি। অ্যাটাকিং ফেজ যেখান থেকে স্টার্ট হয়েছে, যেটা মিশরের এন্ডে এবং কর্নার ফ্ল্যাগের কাছাকাছি, ওইখানে দেয়ার ওয়াজ এ ফাউল, এবং ওই ফাউলটা ছিল হোল্ডিং প্লাস স্টেপিং অন ফুটস, অপোনেন্টস ফুটস। অ্যাকর্ডিং টু ল ইট ওয়াজ ফাউল, কিন্তু রেফারি তখন কিন্তু ওইটা ব্লক করেননি। সেইটা যে একদম ওই ফেজে যেয়ে কিন্তু বলটা অ্যাটাকিংয়ে যেয়ে গোল করেছে, যে কারণে রেফারি তার ডিসিশনটা রিভিউ করেছে এবং হি হ্যাজ টেকেন দ্য কারেক্ট ডিসিশন। এই ফুটবল বিশ্লেষক মনে করেন চলতি বিশ্বকাপে ডিআর কঙ্গো ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচে ডিবক্সের মধ্যে কেইনের ফাউলও একই আইনে আমলে নেওয়া হয়নি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও ভিআর এর এমন লফুল সিদ্ধান্তের নজির রয়েছে। ডিসিশন তো একটু এদিক সেদিক হবেই, তবে রেফারি ওয়াজ ভেরি কারেক্ট। আমরা শুধু খেলাটাকে উপভোগ করি। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। পাহাড় ধসে একের পর এক প্রাণহানি, কক্সবাজারে মাদ্রাসা শিক্ষার্থী সহ 8 ও চট্টগ্রামে 2 জনের মৃত্যু। বৃষ্টি আর ঢলে বিপর্যস্ত পার্বত্য 3 জেলা। সাজেকে আটকা কয়েকশো পর্যটক। শেয়ারবাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিচার করা হবে, সংসদে প্রধানমন্ত্রী। বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে বদ্ধপরিকর সরকার, সুশাসন নিশ্চিতের অঙ্গীকার। এবং গণভোটের রায় নিয়ে জাতির সঙ্গে প্রতারণা করছে বিএনপি, অভিযোগ জামায়াত আমিরের। দেশে আর রক্তপাত না চাইলে দ্রুত বাস্তবায়নের আহ্বান 11 দলের। এই ছিল সন্ধ্যার সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময় পর্দা। এরপর জনপদের সময় নিয়ে সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। জাফর, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।